আপনার দল টেস্টের ১ম দিনে টসে হেরে বল করতেছে। এখন দর্শক হিসাবে আপনি আসলে কি কল্পনা করেন? কি প্রত্যাশা করেন যেটা পূরণ হলে আপনার সবচেয়ে ভালো লাগবে? আপনি হয়তো বলতে পারেন যে এক গাদা উইকেট দেখতে চাই ১ম ১ ঘন্টায়। হ্যাঁ, এক গাদা উইকেট আমিও দেখতে চাই কিন্তু সেটার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে আমি দেখতে চাই যে ২ পাশ থেকে ২ টা জেনুইন পেসার বল করতেছে। একজন হয়তো গতি দিয়ে কাঁপায় দিচ্ছে, একজন সুইং দিয়ে ছোবল দিচ্ছে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা বেশিরভাগ দেখব যে গতি দিয়ে কাঁপাচ্ছে তার ক্ষেত্রে ব্যাটসম্যানরা বারবার নিক করতেছে। ব্যাটে লেগে বল উইকেটের পেছনে যাচ্ছে। উইকেটে কিপারের হাতে যাচ্ছে, ফার্স্ট স্লিপে যাচ্ছে, সেকেন্ড স্লিপে যাচ্ছে, কখনো গালিতে চলে যাচ্ছে। গালিটা উইকেটের পেছন ঠিক না হলেও যাচ্ছে তো। এবং এইসব জায়গায় ক্যাচগুলা খুব সুন্দর হাতে আসতেছে, খুব সুন্দর ধরা হচ্ছে। বিউটি অফ টেস্ট ক্রিকেট, বিউটি অফ টেস্ট ক্রিকেট। যদি ব্যাটিং প্যারাডাইসও হয় তাও ফার্স্ট ডে ফার্স্ট সেশনের ফার্স্ট আওয়ার এটা একটা ময়েশ্চার থাকবেই। ওই ময়েশ্চার আর এটা শীতকাল, ওই ময়েশ্চারের কল্যাণে এই ঘটনাটা ঘটবে। যে এক পাশ থেকে আপনার যদি একটা স্পিড স্টার বল করে সেই নিকগুলো পাবে, আরেক পাশ থেকে যদি একটা ছেলে একটু সুইং নিয়ে কাজ করতে পারে সেও কিছু ক্যাচ ট্যাচ পাবে। এখন ঘটনা হচ্ছে সব কিছু ঘটছে আমাদের। কি বিউটিফুল একটা ফার্স্ট আওয়ার হইতে যাচ্ছিল, কি বিউটিফুল একটা ফার্স্ট আওয়ার। একপাশ থেকে নাহিদ রানা রীতিমতো মনে হচ্ছিল যে শোয়েব আক্তার কাঁপাচ্ছে। এরকম 145 এর নিচে নামেই না। এরকম একটা অবস্থা। বারবার নিক হচ্ছে। আরেক পাশ থেকে হাসান মানে বেস্ট হাসান ছিল না। হাসানের বেস্টটা যেরকম আগে দেখছি সেটা ছিল না। তারপরেও কি চমৎকার কন্ট্রোল, কি চমৎকার ঢুকতেছে, বেরোচ্ছে। দুজনই যথেষ্ট পরিমাণে নিক করাচ্ছে। নাহিদ নিক করাচ্ছে আর হাসান ক্যাচ দিতে বাধ্য করতেছে। এবং আমাদের ফিল্ডাররা খুব নিয়ম করে সেগুলো ফেলে দিচ্ছে। খুব নিয়ম করে যে ক্যাচ দিবে ঠিক আছে আমরা ধরবো না। আচ্ছা তাইলে আমরা পেস বোলার নিয়ে খেলি কেন? এখন ফার্স্ট ডে ফার্স্ট সেশনে আমরা যদি উইকেটের পেছনে এসব ক্যাচ নিতে না পারি তাহলে তো ফাস্ট বোলার খেলানোর কোনো দরকার নাই। আজকে বোধহয় সারাদিনে ৫টা ক্যাচ পড়ছে। তার ভেতরে সকালে নির্দিষ্ট ৩ ওভারে ৩টা ক্যাচ পড়ছে। সেই ৩টা ক্যাচের ২টা আবার পড়ছে স্লিপে। মানে উইকেটের পেছনে। এছাড়া সারাদিনে মোট উইকেটের পেছনে ৪টা ক্যাচ পড়ছে। এখন আমি একটু আজকে কথা বলি, আমাদের তো উইকেটের পেছনে ক্যাচ পড়ার চেয়ে নিয়মিত ঘটনা এই পৃথিবীতে আর নাই। ক্লোজ ইন মানেই আমাদের ক্যাচ পড়বে। উইকেটের পেছনে বলেন, ওই যে তাইজুল যেখানে ফেলছে, সিলিমিড অন সিলিমিড অফে, ওই সব জায়গায় ক্লোজে আমাদের ক্যাচ পড়বেই। এটা কেন হয়? কেন হয়? এখানে কি আসলে স্কিলের কোনো ব্যাপার আছে? আমরা তো ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি করতে চাই না, পারি না। ওই স্কিল নাই আমরা ধরে নিছি। আমরা দুর্দান্ত বোলিং করে, দুর্দান্ত টার্ন করায় একটা দুনিয়া পাগল করা স্পিনার দেখবো এটা আর আশা করি না। ওই স্কিল আমাদের নাই। ফিল্ডিংও কি স্কিলের সমস্যা? নাকি এই ব্যাপারটা অন্তত আমাদের খামখেয়ালির সমস্যা? এই জিনিসটা আজকে একটু আলোচনা করি। দেখেন আপনাদের ছোট্ট একটা গল্প বলি। এটা জন্টি রোডসের কাছে শুনছি। শুনি নাই ঠিক পড়ছি আরকি। জন্টি রোডসের একটা ইন্টারভিউ এটা ক্রিকেট মান্থলিতে ছাপা ছিল শুধু ফিল্ডিং নিয়ে। ওখানে জন্টি রোডস বলতেছিলেন যে 92 ওয়ার্ল্ড কাপে যখন সাউথ আফ্রিকার দলটা আসে, ওরা তো দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে ওই 92 তে এসে আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসলো, বিশ্বকাপ খেলতে আসলো। এখন টিমটা যখন রওনা দিচ্ছে তার আগে মানে ক্যাম্পের আগে কেপলার ওয়েসেলস সবাইকে ডাকলেন। কেপলার ওয়েসেলস হচ্ছে তখন ক্যাপ্টেন। ডেকে বললেন যে, "দেখো আমরা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কে কেমন খেলতেছে তাদের তুলনায় আমরা কেমন করতেছি আমাদের পরিষ্কার ধারণা নাই। ফলে আমরা জানি না আমরা কি ব্যাটিং দিয়ে জিততে পারবো? আমরা কি বোলিং দিয়ে জিততে পারবো?" তাদের টিম আসলে সব বিভাগেই জেতার মতো ছিল। কিন্তু উনি তার টিমমেটদের বলতেছেন যে, "দেখো আমরা আসলে নিশ্চিত না যে আমাদের ব্যাটিংটা কি আপ টু দ্য মার্ক? মানে বাকি দলগুলোর মতোই পারতেছি আমরা বা তাদের চেয়ে ভালো পারতেছি? আমাদের বোলিংটা কি আপ টু দ্য মার্ক?" একটা জায়গা কিন্তু আমরা কিছু না জেনেই আপ টু দ্য মার্ক করে ফেলতে পারি। ওদের কথা না ভেবেই। সেটা কি? সেটা হচ্ছে ফিল্ডিং। এবং কেপলার রসেলস বলতেছেন যে, "আমরা শুধু ফিল্ডিং দিয়ে ম্যাচ জিতে ফেলবো। এই প্রস্তুতি আমাদের নিয়ে যেতে হবে।" কারণ উনার বক্তব্য ছিল, জন্টি রোডস মনে করতেছেন যে উনার বক্তব্য ছিল যে সীমিত ওভারের ক্রিকেটে, ইভেন টেস্ট ক্রিকেটেও শুধু ভালো ফিল্ডিং করে ডিফারেন্স করে দেওয়া যায়। পরবর্তীকালে তো আমরা সেটা চোখের সামনে খোদ জন্টি রোডসের মাধ্যমেই দেখছি। এবং সেই আগ্রহের কারণেই কিন্তু জন্টি রোডসকে অলিম্পিক হকি দল থেকে সরায় কেপলার রসেলস এক ধরনের জোর করে ক্রিকেট বিশ্বকাপ খেলতে নিয়ে আসছেন।
জন্টি রোডসের হকি ক্যারিয়ারটার কার্যত শেষ হয়ে গেল। জন্টি রোডস কিন্তু 92 হকি অলিম্পিক দলের মেম্বার ছিলেন। তো এই সময়ে বসে কেপলার রুসেলস এটা ফিল করতেছেন যে আমাদের হতে হবে এমন একটা ফিল্ডিং সাইড যে শুধু ফিল্ডিং দিয়ে ডিফারেন্স করে দেওয়া যায়। এবং তার ভিতরে ওই কথাটা খেয়াল করেন যে ব্যাটিং বোলিং এটা স্কিলের খেলা, আমরা জানি না যে আমাদের স্কিল ওই লেভেলে আছে কিনা। তো আসো এমন একটা জিনিস নিয়ে কাজ করি যেটা আসলে শুধু স্কিল দিয়ে ডিফারেন্স করা যায় না, যেটার মূল ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস এবং ফোকাস। সেই জিনিসটা হচ্ছে ফিল্ডিং। এই জিনিসটা আমাদের ন্যাশনাল টিমকে কে বোঝাবে একটু বলেন তো? এই যে এতকাল ধরে আমি ধরেই নিচ্ছি যে আমরা প্রকৃতিগতভাবে স্কিল পাই নাই, বা আপনারা যে সিস্টেম থেকে উঠে আসছেন আপনাদের স্কিল ভালো হয় নাই কোনো সেক্টরে, না ব্যাটিং না বোলিং না কিচ্ছুতে না। কিন্তু ফিল্ডিংটা তো ভাই এত স্কিল ডিমান্ড করে না, মানে এই প্রকৃতিগত স্কিল অত বেশি লাগে না, প্রতিভা অত বেশি লাগে না, আপনার লাগে ফোকাস এবং ট্রেনিং। এই দুটো জিনিস আপনি করতেছেন না। আরেকটা জিনিস একটা বড় সমস্যা, সেটা হচ্ছে স্পেশালাইজড ফিল্ডিং। ফিল্ডিং আমি তো দেখতাম যখন পর্যন্ত মাঠে নিয়মিত যেতাম, ঘন্টার পরে ঘন্টা আপনারা এই যে ওই রাবারের ব্যাটে বল লাগায় প্র্যাকটিস করতেছেন, বল দিয়ে কেউ হিট করতেছে আপনারা প্র্যাকটিস করতেছেন। না আজ পর্যন্ত আমরা স্পেশালাইজড ফিল্ডিং পজিশনে কে কোথায় ফিল্ডিং করবে এটা একটা সেট আপ দাঁড় করাইতে পারলাম না। অথচ যে জায়গাগুলোতে আজকে যদি আমি বলি যে স্লিপে যে ক্যাচগুলো পড়ছে, স্লিপ কি আপনার মনে হয় যে কেউ দাঁড়াইলে ফিল্ডিং করতে পারবে? এটা দিনের পর দিন প্রস্তুতি নিয়ে প্র্যাকটিস করে স্পেশালাইজড একটা ট্রেনিং নিয়ে আপনার ওখানে দাঁড়াতে হয়। আপনার দেশে অন্তত 20টা ছেলে রেডি থাকবে যে যেই ন্যাশনাল টিমের ডাক পাক, এই টেস্টে এটা খুব জরুরি। কারণ টেস্টে আপনাকে ভালো করতে গেলে স্লিপ ফিল্ডিং সবচেয়ে ভালো হইতে হবে, এর কোনো বিকল্প নাই। টেস্টে ভালো ফিল্ডিং করতে গেলে সবার আগে আপনার ভালো একটা স্লিপ ফিল্ডিং টিম লাগবে। 4 জনের একটা স্পেশালাইজড টিম থাকবে যারা 4th স্লিপ পর্যন্ত দাঁড়ায় পড়বে প্রয়োজন হলে, তারা কাঁপায় দিবে। কই? কখনো দেখি সাদমান দাঁড়াচ্ছে, কখনো দেখি শান্ত দাঁড়াচ্ছে, যার যখন খুশি হচ্ছে, কখনো সৌম্য, কখনো অমুক তমুক, যারে যখন খুশি হচ্ছে স্লিপে দাঁড় করায় দিচ্ছেন। এটা কি ফাজলামো করার জায়গা? এটা ফাজলামো করার জায়গা যদি মনে করে থাকেন জাস্ট গো টু YouTube। আমি আপনার একটা লিঙ্ক দেই। এই মানে আমি তো বলতে, বলতে বেশি বলা হয়ে যায় কিনা? আপনারা যে ঘন্টার পরে ঘন্টা ওই প্র্যাকটিস করেন না রাবারের ব্যাট দিয়ে বল লাগায়, এগুলা একদিন বন্ধ করে ইউটিউবে বসে এই জিনিসগুলা দেখেন। একটা ভিডিওর কথা বলি। এই ভিডিওটা আমি ১ম যেদিন দেখছি আমি কাঁদছি, মানে আবেগে কাইন্দা দিছি। ওই যে বলে না আবেগে কাইন্দা লাইছি, আমার ঠিক ঐরকম একটা পরিস্থিতি হয়েছিল। ভিডিওটা হচ্ছে কোনো একটা অস্ট্রেলিয়ান ম্যাচ চলতেছিল। সেখানে ইয়ান হিলি এবং মার্ক টেলর হাজির। ও উপস্থাপক সঞ্জয় মাজরেকার বা অন্য কেউ একজন, খেয়াল করতে পারতেছি না। উপস্থাপক হিলি হাতে গ্লাভস, বয়স হয়ে গেছে, মার্ক টেলর পাশে দাঁড়ানো। এখন আপনারা বুঝতেছেন কাদের কথা বলতেছি? ইয়ান হিলি সর্বকালের সেরা উইকেট রক্ষক, তার পাশে দাঁড়ানো মার্ক টেলর ব্যাটসম্যান হিসেবে বলতেছি না, সর্বকালের সেরা স্লিপার। এটা জানেন আপনি? স্লিপ ফিল্ডারদের ওরা স্লিপার বলে, ওরা স্লিপ ফিল্ডার বলে না, এতটাই স্পেশালাইজড মনে করে ওরা। তো উপস্থাপক বলতেছেন যে আজকে এই দুজন মানুষ এতগুলো বছর পাশাপাশি দাঁড়ায় ফিল্ডিং করছে, একজন কিপিং করছে, একজন স্লিপে ফিল্ডিং করছেন, ওনারা আজকে স্লিপ ফিল্ডিং নিয়ে কথা বলবেন। দুজনেরই গায়ে মাইক্রোফোন বসানো। তো তখন যখন ওরা শুরু করতেছে তখন হিলি বলতেছেন যে ক্যামেরা একটু প্যান করে সরে গেল, উপস্থাপক সরে গেল ওখান থেকে। হিলি টেলরকে বলতেছেন যে মার্ক, আমাদের হেল্প করার জন্য একটু আমরা জুনিয়র একজনকে ডাকতেছি, সেটা হচ্ছে জেমি সিডন্স। আমাদের জেমি সিডন্স ও একটু আমাদেরকে ব্যাটে একটু বল টল দিবে, আমরা দুজন কথা বলতে বলতে জিনিসগুলো করে দেখাবো, একটু আসো দুজন কথা বলে। তো ওরা কিপিং এর বেসিক, স্লিপ ফিল্ডিং এর বেসিক এগুলো নিয়ে কথা বলতেছেন। এর ভিতরে মার্ক টেলর বলতেছে জেমি তুমি কি দাঁড়াবো আমার কাছে এসে, আমার এখানে এসে আমি ব্যাটে বল থ্রো করবো, কারণ তুমিও তো ওয়ান অফ দ্য বেস্ট স্লিপ ফিল্ডার। এটা আমি জানতাম না, আসলেই জানতাম না। আমি ওই ভিডিও দেখেই প্রথম জানলাম যে জেমিরে তো এমনি শেন ওয়ার্ন মনে করে যে টেস্ট না খেলা অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান, কিন্তু সে যে আসলে মার্ক টেলরের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার মতো মানের স্লিপ ফিল্ডার এটা আমি কখনো শুনি নাই এর আগে। ওই ভিডিওটা দেখেই প্রথম শুনতে পারছিলাম। তো জেমি খুব লজ্জা পেয়ে, জেমি তখন আরো তরুণ কোচ, জেমি না করে নক করা শুরু করলো, ওনরাই করতেছেন।
যে কিভাবে দাঁড়াতে হয়, পার স্ট্যান্সটা কতটা, একজন স্লিপ ফিল্ডারের স্ট্যান্সটা পা দুটো কতটা ফাঁক হবে। যেমন মার্ক টেলর এখানে একটা কথা বললেন যে, আপনার পায়ের ফাঁকটা হতে হবে আপনার শোল্ডারের সমান বা সামান্য বেশি। খুব বেশি ফাঁক হলে কি সমস্যা হবে, কম ফাঁক হলে কি সমস্যা হবে, আপনারা দেখে নিয়েন। ক্রিকেটাররা আপনারা দেখে নিতে পারেন। ওগুলো টেকনিক্যাল কথাবার্তা। তারপর হিলি বলতেছিলেন যে, "মার্ক ওই কথাটা বলো যে আমরা কিভাবে ঠিক করে নিতাম যে কোন পাশের বল কে ধরবো? আমার ডানে আসলে আমি লাফ দিব, তোমার ডানে এই জায়গার বল তোমার বামে যাবে তুমি।" এরকম সব সিনক্রোনাইজেশন করে নিতেন ওনারা। তারপরে হিলি বলতেছেন যে, "মার্ক আমরা এক কাজ করি, স্ট্যাম্পের উপর দাঁড়ায় যখন আমি কিপিং করতাম তখন তুমি কোথায় দাঁড়াইতে সেটা একটু দেখাই।" অ দেখা গেল যে একটা স্টাম্প এনে দাঁড় করানো হলো, জেমিরে ডাইকা এনে তখন ব্যাটিং পজিশনে দাঁড় করালেন ওনারা। তো একদম জেমির ঘাড়ের উপরে এসে ইয়ান হিলি দাঁড়াইছেন। ফলে কি হলো? আসলে কিপারদের যে পজিশনটা, সেই পজিশনটা অনেকটা ফাঁকা না? মার্ক টেলর সরে এসে প্রায় কিপার মানে হিলির প্রায় সোজাসুজি দাঁড়াইছেন। তখন হিলি বলতেছেন যে, "এখন আমার ওই কিপারের রোলটা অনেকটাই কিন্তু টেলর পালন করবে, মার্ক পালন করবে। ও কিন্তু স্লিপ ফিল্ডার না, এই মুহূর্তেও স্লিপার না, অনেকটা কিপার হয়ে যাবে।" তখন মার্ক টেলর ওখান থেকে বলতেছেন যে, "ইয়ান তুমি এটা কি বলো? স্লিপে আমরা যারা ফিল্ডিং করি, এভরি স্লিপার ইজ অ্যাকচুয়ালি এ উইকেট কিপার।" এই যে আলোচনাটা, এগুলো আপনি পুরো যদি শোনেন লম্বা ভিডিও তাহলে বুঝতে পারবেন যে এই স্লিপ ফিল্ডিংটা কি জিনিস। স্লিপ ফিল্ডিং এক্কেবারে স্পেশালাইজড একটা ব্যাপার, সুপার স্পেশালাইজড একটা পজিশন। পয়েন্টে ফিল্ডিংও একটা সুপার স্পেশালাইজড পজিশন। মিড অন, মিড অফ, মিড অন, মিড অফ না, সিলি মিড অন, সিলি মিড অফ, এগুলো স্পেশালাইজড, কিন্তু স্লিপের মতো স্পেশালাইজড আর কিছু না। এবং এটা নিয়ে নানা জনের নানা রকম ইন্টারভিউ আছে, আপনি পড়লে দেখতে পাবেন। এগুলো নিয়ে কথা বলছেন বিভিন্ন সময়, জন্টি রোডস কথা বলছেন, মার্কোয়া কথা বলছেন। মার্কোয়াও স্লিপের সর্বকালের সেরাদের একজন। তো ওনারা বলছেন যে স্লিপে ফিল্ডিং করা কিপিং এর প্রায় সমান। একটু বেশি কঠিন কেন? কিপারের হাতে গ্লাভস থাকে, আমাদের হাতে গ্লাভস থাকে না। মার্কোয়া বলতেছিলেন যে আপনাকে স্লিপে ফিল্ডিং করতে গেলে হাতটা নরম করতে হবে। কিরকম নরম করতে হবে? উনি বলছিলেন যে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারীর চেয়েও নরম হাত ছিল মার্ক টেলরের। আমি জানি না, ধরে দেখার সুযোগ হইলে হয়তো বুঝতে পারতাম। কিন্তু এটা কি বুঝাইতে বলছেন যে আপনার স্লিপে যে বল আসে, আমরা দেখি না হাত এরকম টান দিয়ে বলটা যাতে হাতে জমে যায়। জমে যাওয়া শব্দটা আমরা বলি না? একই সঙ্গে হাতের নমনীয়তাটা, কবজির নমনীয়তাটা, শরীরের নমনীয়তা, এই জিনিসগুলো মারাত্মক প্রভাব ফেলে। এটা একদিনে অর্জন করা যায় না। মার্ক টেলর ওখানে বলতেছিলেন যে এটা আপনি যদি হুট করে একটা ২২-২৩ বছর বয়সী ছেলেরে বলেন যে স্লিপার হয়ে যাও, স্লিপ ফিল্ডার হয়ে যাও, জীবনেও পারবে না। আর ওই যে নমনীয়তা ওটা অ্যাচিভ করতে হয় ছোটবেলা থেকে। এবং এটা খানিকটা গিফটেডও। আপনার কোচদের আসলে ঠিক করে নিতে হয় ছোটবেলায় যে তুমি স্লিপ ফিল্ডার হওয়ার যোগ্য। উনি বলছেন আমি তাই হইছি। আমি যখন একদম ৮-৯ বছর বয়স তখন আমার কোচ বলে দিছে, "তুমি স্লিপে ফিল্ডিং করবা। তোমার শরীরটাই স্লিপ ফিল্ডিং করার মতো। তোমার হাত ওরকম তুলতুলে নরম। তুমি স্লিপে ফিল্ডিং করবা।" এটা ছোটবেলা থেকে ঠিক করতে হয়। আমাদের কোচরা এটা ঠিক করে। কোনো একটা বাচ্চাকে ছোটবেলায় আইডেন্টিফাই করে ম্যানেজমেন্টে জানায় দেয় যে ওরে টার্গেটে রেখেন, ও কিন্তু যে লেভেলে খেলবে স্লিপে ফিল্ডিং করবে। করতে, করতে এখানে আসবে। না, আমাদের ন্যাশনাল টিমে আসার পরে আমাদের কোচরা ঠিক করে। জেমি যে লোক কিনা ইয়ান হিলি মার্ক টেলরের কাছ থেকে ওই প্রশংসা পাচ্ছে স্লিপ ফিল্ডিং এর জন্য, সে তো এখানে কোচিং করে গেছে। সে কি কোনো সিস্টেম দাঁড় করেছে? আমি জানি না। যে না, স্লিপে ফিল্ডিং করতে গেলে এরকম ছোটবেলা থেকে করে আসছে এরকম লোকেদেরই চুজ করতে হবে। আমরা এটাকে ৮-১০ টা গড়পড়তা পজিশনের মতো ধরে নিছি। এটার জন্য স্পেশালাইজড কোনো ট্রেনিংও আমরা করি না। হ্যাঁ, করি। কিরকম? ওই যে বললাম রাবারের ব্যাট দিয়ে বাড়াচ্ছে। একজন বাড়াতে থাকে বা থ্রো করতে থাকে আর কয়েকজন ক্যাচ ধরে। এই ক্যাচ ধরার মধ্যে কোনো সিনক্রোনাইজেশন এর প্র্যাকটিস হয়? আমরা প্রায়ই দেখি যে আমাদের ২ স্লিপ ফিল্ডার বা কিপার একজন স্লিপার, এরা মিলে বল কে ধরবে, কে ধরবে? তোর বল, আমার বল, তোর বল, আমার বল টাইপের করে বল মিস করে ৪ হয়ে যায়। যায় না? আজকেও একটা দেখছি এরকম। এজ হয়েছে, স্লিপ আর কিপারের মাঝখান থেকে, ফার্স্ট স্লিপ আর কিপারের মাঝখান থেকে ৪ হয়ে গেছে। ক্যাচ ছিল না, বাট ঠেকানো তো যেত। যদি দুজনের মধ্যে এই বোঝাপড়াটা থাকতো যে ওটা ৪ হতো না এটলিস্ট। যে কে ওটা কার বল? এটা কেমনে হয়? এটা মার্ক টেলর ওখানে বলতেছিলেন যে এটা অস্ট্রেলিয়া প্রজন্মের পরে প্রজন্ম এটা নিয়ম হচ্ছে, স্লিপে যে ৪ জন ফিল্ডিং করবে, ইভেন গালিও আসলে এদের সঙ্গে মিলে করবে, পয়েন্টে এদের সঙ্গে মিলে করবে। এদের সিনক্রোনাইজেশনটা বিশেষত ৪ স্লিপের সিনক্রোনাইজেশনটা এই লেভেলের হবে যে এদের কোনোদিন কারোর বল দেখে ডিসিশন নিতে সমস্যা হবে না। কেউ কারো সামনে কাভার করে ফেলবে না। কেউ কোনো ২ জন একটা বলের জন্য যাবে না।
এই সিনক্রোনাইজেশনটা দিনের পর দিন একসঙ্গে প্র্যাকটিস করে, নানা রকম কোড ইউজ করে, নানা রকম সূত্র ইউজ করে, যে বল যখন এদিকে যাবে তখন তুই লাফ দিবি, বল যখন ওদিকে যাবে তখন ওইটা আমার বল। এটা এরা একটা গ্রামার বানায় নাই। এই গ্রামারগুলো তো অস্ট্রেলিয়ান কোচটা আমাদের এখানে কাজ করছেন। তারা তো জানেন এই গ্রামারগুলোর প্যাটার্ন কি। সেগুলো আমাদের এখানে কি করছেন জানি না। এটা দিনের পর দিন দেখে আসতেছে এই স্লিপ ফিল্ডিং নিয়ে, এই একটা স্পেশালিস্ট পজিশন নিয়ে ফাজলামো চলতেছে। আমাদের সাদমান ইদানিং প্রায় স্লিপে ফিল্ডিং করে। কতটা ভালো ফিল্ডিং করে সে স্লিপে। ওর ফিল্ডিং দেখলেই আমার মোটামুটি বারবার সন্দেহ হয় যে ওর হাত খুব একটা নরম না। ওর হাত নমনীয় করার জন্য, নমনীয়তা অভ্যস্ত করার জন্য আমাদের কোচটাকে বিশেষ কিছু করেন? আমার মনে হয় না। আমি অন্তত যতদিন পর্যন্ত রেগুলার মাঠে গেছি, আমি দেখি নাই কোনোদিন যে এইসব নিয়ে বিশেষ কোনো প্রস্তুতি হয়। ৪ জন ফিল্ডারকে নিয়ে ওইটার যে কি কোড অনুযায়ী তারা সিনক্রোনাইজেশনের সঙ্গে কাজ করবে। ইটস লাইক সিনক্রোনাইজ সুইমিং, এই সিনক্রোনাইজ জিমন্যাস্টিক্স। এইটা আপনি একটু এদিক ওদিক করতে পারবেন না। এইটা ফাজলামো না রে ভাই, যে যারে খুশি আমি দাঁড় করায় দিলাম। স্লিপ ফিল্ডার কে হবে এটা অনেক আগে থেকে ঠিক করতে হবে। অনেক আগে থেকে অর্গানাইজড হবে। এবং এইটা জন্টি রোডস বারবার বলছেন যে এইটা এমন একটা কাজ, এই কাজটার জন্য আপনার বাড়তি প্রতিভার দরকার নাই। আপনি যে প্রতিভা করে মাথা ঠুকে মরতেছেন। আমার ব্যাটিং করার মতো প্রতিভাধর লোক নাই, বোলিং করার প্রতিভাধর লোক নাই। সব বুঝে নিলাম। আমার প্রতিভার দরকারও নাই। এই কাজটায় তো প্রতিভার দরকার নাই। এই কাজটায় দরকার হচ্ছে আপনার যন্ত্রের মতো অনুশীলন করা এবং ব্যাপারটার সিনক্রোনাইজেশন তৈরি করা, স্পেশালাইজড একটা ট্রেনিং করা। সেই জিনিসগুলো কেন হয় না? ২০০১ সালে আমরা টেস্ট স্ট্যাটাস পাইছি। আজ পর্যন্ত কোনো একটা টিমে আমি দেখলাম না একটা সেটেলড স্লিপ ফিল্ডিং সেটআপ আছে, যে এরাই স্লিপে দাঁড়াবে। এই যে শান্ত, শান্ত তো কখনো দেখেন, একই শান্ত আজকে স্লিপে একটা প্রায় ডলি মিস করলো। আবার ওই শান্তই দুর্দান্ত একটা ক্যাচ ধরলো ডাইভ দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে ডাইভ দেওয়া ক্যাচটা নিতে পারে, ও স্লিপের রেগুলেশন ক্যাচ নিতে পারে না। ও স্লিপের স্পেশালিস্ট কি ফিল্ডার না। ও এখানে ফিল্ডিং করে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে নাই। ফলে ও এটার সঙ্গে অভ্যস্ত না, বা ওইটার সঙ্গে প্রপার ট্রেইনড না। ও ডাইভ দেওয়াটা ভালো পারে। এই যে আজকে মিরাজের আঙ্গুল ফেটে গেল। আমি এটা দুঃখের ব্যাপার। তারপরে সে সুন্দর বোলিং করছে, এটা ভালো ব্যাপার। কিন্তু মিরাজের আঙ্গুল কেন ফাটবে না বলেন? মিরাজের আঙ্গুল কি গালিতে ফিল্ডিং করা আর ফোর্থ স্লিপে ফিল্ডিং করা আমি বলি প্রায় কাছাকাছি। বিশেষ করে গালি যখন শর্ট হয়, ও তো শর্ট গালিতে ফিল্ডিং করতেছিল। ওর কি আঙ্গুলের ওই সফটনেস আছে? ও একটা স্পিনার, ওর দুটো হাত গেছে শক্ত হয়ে। ওর দুটো আঙ্গুল আপনি জানেন, ফিঙ্গার স্পিনারদের দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল স্বাভাবিকের চেয়ে লম্বা হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়। ও ভালো স্লিপ ফিল্ডার হওয়ার কথা না। খুব রেয়ার কেস ছাড়া ফিঙ্গার স্পিনাররা ভালো স্লিপ ফিল্ডার হবে না, এটাই স্বাভাবিক। বা ভালো ওই রকম পজিশনগুলোতে, মানে গালি টালি এসব জায়গায় ভালো ফিল্ডার হবে না সে। এই তাদের কেন আমি ওখানে দাঁড় করাবো? তাদের কেন জোর করে এই ফিল্ডিং পজিশনে দাঁড় করাবো? আমি কেন আমার টিমের মধ্যে এরকম একটা সেট আপ করতে পারি না? যারা রেগুলার ওই পজিশনগুলোতে দিনের পর দিন ফিল্ডিং করে যাবে, এটাই তাদের প্রতিদিনের ডিউটি। এটাই তাদের প্রতিদিনের যতটা সময় সে ব্যাটিংয়ে দেয়, ততটা সময় এই স্লিপ ফিল্ডিংয়ে দিতে হবে, অনুশীলনে। ওভাবে তার প্র্যাকটিস করতে হবে। এটা আমরা আজ পর্যন্ত করতে পারলাম না। আজ পর্যন্ত করতে পারলাম না। আপনি যতদিন এটা করতে না পারবেন, ততদিন এই ঘটনা ঘটতে থাকবে। যে একসময় তাসকিন এটাতে খুব ভুগতো। আমি বারবার বলতাম যে তাসকিন কোনদিন না ওই যে গায়ে ওই জার্সি পরে আসে ইয়ের মতো, কি যেন এটা? বালোতেল্লির মতো, যে হোয়াই অলওয়েজ মি। তাসকিনে বলে একসময় প্রতিদিন ৫টা ৭টা করে ক্যাচ পড়তো। এখন সেটা শুরু হয়েছে নাহিদ রানা আর হাসানের ব্যাপারে। স্বাভাবিক, এগুলো কোনোটাই আনসায়েন্টিফিক না। তাসকিনেরটাও যে কারণে পড়তো, এদেরটাও সেই কারণে পড়তো। কারণ হচ্ছে এরা ওই স্পেশালাইজড ফিল্ডিং এর জন্য তৈরি না। এখন সেক্ষেত্রে আপনি বলেন নাহিদের অনুপ্রেরণাটা কি হবে, যে কারণে সে ওরকম ২-৩টা ক্যাচ পড়ার পরেও, ওরকম নিক করায় ক্যাচ তুলতে বাধ্য করার পরেও সে কেন ওই ক্যাচ পড়লে আবারও একটা ভালো ডেলিভারি দিতে উৎসাহ পাবে? সে কেন আবারও 145, 147 ডেলিভারিতে যাওয়ার আগ্রহ পাবে? কেন আমাদের হাসান এরপরেও বলটাকে অত সুন্দর কন্ট্রোল করানোর উৎসাহ পাবে, যদি তার ক্যাচাররা ক্যাচটাই ধরতে না পারে? এই জিনিসগুলোর সমাধান অন্তত করেন। যেগুলোতে প্রতিভা লাগে না, যেগুলোতে স্কিলের খুব মারাত্মক কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র প্রয়োজন একটু চিন্তা ভাবনা করা, একটা প্রপার ট্রেনিং, প্রপার সেটেলমেন্টের। এই জিনিসটা করতে পারলে এটা সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।